কি কি মনে করেন বিদেশ খুব আরামের জায়গা? হ্যাঁ, আরামের জায়গা। এখানে আপনার কোনো হানাহানি নেই, কোনো অমানবিক আচরণ নেই, আপনার অধিকার কেউ হরণ করবে না, আপনি ভাতে মরবেন না, এবং আপনাকে নিয়ে কেউ রং তামাশা করবে না, এবং যখন তখন জেলে চলে যাবেন, গুম খুন হবেন, এই ধরনের কোনো সম্ভাবনা থাকবে না। পুলিশ আপনাকে অকারণে হয়রানি করবে না, আপনার বাড়িতে পুলিশ আসবে না, যখন তখন পুলিশ আপনাকে জেলে ঢুকাবে না, মিথ্যা মামলার আসামি হবেন না। এভাবে অনেক হাজার হাজার ঘটনা আছে যেই দিকগুলোর জন্য বিদেশ ভালো। তবে হ্যাঁ, কিছু এই ভালোর মাঝে কিছু খারাপ দিকও আছে। আপনারা যারা মনে করেন বিদেশে আসলে খুব আরামের জায়গা, বিদেশ আসলে আরামের জায়গা না। কারণ একজন মেয়ে মানুষ বিদেশে আসলে তার যে হাড় ভাঙ্গা কষ্ট করতে হয়, সেটা আমাকে না দেখলে কেউ বুঝতে পারবেন না। আমি যে কী পরিমাণ কষ্ট করি, কী পরিমাণ পরিশ্রম করি। এই যে করোনার ভিতরে যখন প্রথম আসছি, তখন করোনার ভিতরে আমার সময় কাটতো না। কী কষ্ট ছিল, কী দুঃখ ছিল। কারণ আপনজন, প্রিয়জন, বন্ধুবান্ধব, নিজের প্ল্যাটফর্ম, নিজের মানে সামাজিক যে একটা বন্ডিং, সব কিছু ছেড়ে এসে করোনার ভিতরে আটকা পড়ে থেকে গিয়েছি। কিন্তু এ থেকে যাওয়ার পরে নিজের আপনজনদের কাছে, নিজের বন্ধুবান্ধবদের কাছে, সবার কাছে তাদের প্রকৃত রূপটা দেখতে পেয়েছি, সবার কাছে থেকে। তো তখন আমার সময়গুলো কাটতো না, আমার জীবনটা একেবারে দম বন্ধ হয়ে মারা যেতাম বাসার ভিতরে। কারণ আমরা বাসা থেকে বের হওয়া নিষেধ, আবার নতুন একটা দেশের মানুষ যদি একটু সঙ্গ না দিত, কতটা খারাপ লাগতো। কী একটা জীবন, কারণ এখানে কোনো জানাশোনা ছিল না, কোনো বন্ধুবান্ধব ছিল না, খুব বাজে একটা অবস্থায় পড়ে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ সেই সময়গুলো ওভারকাম করে নিয়েছে। এখন এখানে আমাদের ফ্রেন্ড সার্কেল হয়েছে, আমাদের ব্যস্ত জীবনযাপন হয়েছে, লেখাপড়া করতেছি আমরা, প্রতিদিন আমাদের স্টাডিতে যাচ্ছি, স্টাডি থেকে গিয়ে আবার সেন্টারে একটু আড্ডা দিচ্ছি বন্ধুবান্ধবদের সাথে, তারপরে বাসায় আসতেছি, আসার সময় কিছু টুকটাক কেনাকাটা করে আসতেছি। বাসায় এসে কামলাগিরির উপরে হামলা দিতে হয়, এই যে কাজ, ওরে আল্লাহ রে আল্লাহ, আমি একজন রীতিমতো কামলা। আমি বাসায় এসে নিজের বাহিরের ড্রেসটা খুলতে পারি না। এই মানে এই যে বাসা ক্লিন করো রে, তারপরে টয়লেট ক্লিন করো রে, বাথরুম ক্লিন করো রে, 2টা গার্ডেন সব কিছু পরিষ্কার করো রে, তারপরে হচ্ছে রান্না বাড়া কুটা বাছা করো রে। এই যে আসার সময় 3টা আফ্রিকান মুরগি নিয়ে এসছি রোস্ট খাবো বলে। ভাবলাম যে আফ্রিকা মুরগির রোস্ট, হয়তো আফ্রিকান মুরগি একটু শক্ত, এটা রোস্ট ভালো হবে। এমনি অন্য মুরগি এখান থেকে কিনলে এগুলো একটু নরম হয়, রোস্টটা ভালো হয় না। সেই জন্য 3-4টা আফ্রিকান মুরগি কিনে নিয়ে আসি যে বাসায় এনে এগুলো রোস্ট করব। তারপরে আফ্রিকান মুরগিগুলো কাটতে গিয়ে আমি মনে হয় যেন নিজেই একটা বুড়ো হয়ে গিয়েছি। এই মুরগি তো কাটা না, মনে হয় যেন জীবন যুদ্ধে নাম লিখেছি। এই যে প্লাস্টিকের কুলাটা দেখতেছেন, বটি দাওটা দেখতেছেন, এগুলো সব দেশে থেকে হায়ার করে আনছি। এগুলো বাংলাদেশেরই সম্পদ। এই দেশে এগুলোর ব্যবহারও জানে না মানুষ, এবং এগুলো চিনেও না মানুষ। মানুষ আমার বাসায় এসে যখন এইসব জিনিসপত্র দেখে, মানুষ আমাকে প্রশ্ন করে, হোয়াট ইজ দিস? তা আমি তাদেরকে বলি, দিস ইজ লইট্টা ফিশ। ঠিক আছে, আমি তাদেরকে বলি দিস ইজ লইট্টা ফিশ। তখন তারা আবার আমাকে প্রশ্ন করে, হোয়াট ইজ লইট্টা ফিশ? দেন আমি বলি যে লইট্টা ফিশ হচ্ছে আমি যেটা রান্না করে গুঁড়াগাড়া করে খেয়ে ফেলি মসমসে করে, এটার নাম হচ্ছে লইট্টা ফিশ। আর এর চেয়ে বেশি বুঝাবো না তোদেরকে, এর চেয়ে বেশি বুঝলে তোরা আমাদের দেশের সব কিছু জেনে গেলে আমি তোদেরকে বকাবকি করতে পারবো না, মুখ দিয়ে তোদের সম্পর্কে খারাপ কথা বলতে পারবো না। এই হচ্ছে অবস্থা। এই যে দেখুন মুরগিগুলো কাটতে গিয়ে আমার যে কী কষ্ট হয়েছে, আমি আমার লাইফে মনে হয় আমি বটির সাথে এই পরিমাণ যুদ্ধ করি নাই, যে পরিমাণ যুদ্ধ করতে হয়েছে মুরগিগুলো কাটার জন্য। তো যাই হোক, আদৌ এগুলো রান্না করে খেতে পারবো কি না জানি না, পরবর্তীতে দেখা যাবে যে আমি কতটুকু কি সাকসেস হয়েছে এটা রাঁধতে গিয়ে। আফ্রিকান মানুষগুলো যেমন ডেয়ারিং, যেমন আফ্রিকান মানুষগুলো যেমন শক্ত, তাদের যেমন নানান ধরনের সারা পৃথিবী তাদেরকে যেমন ভয় পায়, তেমন তাদের মুরগিরও অবস্থা। তাদের মুরগি দেখলেই বোঝা যায় তাদের অবস্থাটা কী। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।